শুরু হয়েছে? আসসালামু আলাইকুম। ইউসিসি কর্তৃক আয়োজিত আমাদের যে টার্গেট এ প্লাস প্রাপ্তির লক্ষ্যে আমাদের যে সম্পূর্ণ ফ্রি ক্লাস হয়, সেই ক্লাসের আলোকেই আজকে হবে আপনাদের বাংলা ক্লাস। পুরো ক্লাস জুড়ে থাকবো আমি দুর্বার স্যার ইনশাল্লাহ। প্রথমেই আপনারা একটু জানান যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, একটু এতটুকু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এতটুকু জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আমি শুরুতে একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ক্লাসটি করতেছেন ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আজকের ক্লাসে ইনশাল্লাহ বাংলা যে গুরুত্বপূর্ণ গদ্যগুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, এমসিকিউ দেখব, এগুলো ঠিক আছে, এইগুলো দিয়ে সবাই একটু আজকের ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আশা করি তোমরা সবাই শুনছো। আমার আজকের ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবে, সবাই শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধবীদের জানিয়ে দাও, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবে। সবাই আমরা শুরু করব খুব দ্রুতই। সবাই 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 একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, আমরা জানি যে আজকে আমাদের টপিক হলো গদ্য নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, গদ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আমাদের আছে সেটা হলো রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটির মানে কি। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই শব্দটার উল্লেখ বেশ কয়েকবার আমাদের রেইনকোট গল্পে ব্যবহার করা হয়েছে। যেহেতু রেইনকোট গল্পে বেশ কয়েকবার এটা ব্যবহার করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটির মানে কি, একটু উত্তর করার চেষ্টা করুন আপনারা। আমরা দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু সবাই একটু কমেন্ট করুন। এই 1 নং প্রশ্নের উত্তরটা কি হবে একটু দেখেন। রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটির মানে হলো আপনার দুষ্কৃতিকারী। কি? দুষ্কৃতিকারী। এই রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটির মানে হলো দুষ্কৃতিকার। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে সে পথ বলতে বোঝানো হয়েছে কোনটিকে? অপশনগুলো দেখুন, আমরা দেখতেই পাচ্ছি এটা এসেছে আমাদের একটা প্রবন্ধ আছে আমার পথ, সেখান থেকে, যেটি লিখেছে কাজী নজরুল ইসলাম, তাই না? কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা তার সেই প্রবন্ধ থেকে আসছে এটা। আমরা দেখি সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে সে পথ বলতে বোঝানো হয়েছে কোনটিকে? অপশনে দুঃসাহস ও সত্যের পথ, বি সত্যের বিরোধী পথ, সি আল্লাহ ও নবীর পথ, ডি তারুণ্যের পথ। দেখি একটু সবাই একটু কমেন্ট করুন যে এটার উত্তরটা কি হবে আসলে। ওকে, ঠিক আছে, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে সে পথ বলতে আসলে বোঝানো হয়েছে এই যে দুঃসাহস ও সত্যের পথ আছে, এটার কথা বলা হয়েছে আমার পথ। আমার পথ
প্রবন্ধ পড়লে বোঝা যায় যে আমার পথ প্রবন্ধে মূল যে বিষয়টা হচ্ছে সত্য, এবং এই সত্য যদি তিক্তও হয় তাহলে আমাদের সত্যের প্রতি অবিচল থাকতে হবে। এবং একটা জিনিস করতে কাজী নজরুল নিষেধ করেছেন, সেটা হল পরাবলম্বন, অর্থাৎ পরাবলম্বন করা যাবে না, কারোর উপর নির্ভর করা যাবে না, ভর করা যাবে না। পরের প্রশ্নটা দেখি, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটি কে করেছিল? প্রথমেই যদি এই রকম উক্তি থেকে প্রশ্ন আসে, একটু খেয়াল করুন, যদি প্রথমেই দেখেন যে এরকম উক্তি থেকে আপনার প্রশ্ন আসছে, তাহলে একটা জিনিস করবেন, আগে বুঝে নেবেন যে এটা আপনার পড়া কোন গল্পের বা কবিতার সঙ্গে মিলে যাচ্ছে। দেখেন লাইনটা খেয়াল করেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। সুতরাং এটা এমনিই বুঝতে পারতেছেন এটা হলো আপনার অপরিচিতা গল্পের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা জানি এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তার একটা পর্যায়ে গল্পের ব্রেকডাউনে একটা পর্যায়ে গিয়ে দেখা যায়, গল্পের ব্রেকডাউনে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন বিয়ের লগ্ন শুরু হয় এমন সময়ে যে মামা থাকে তিনি গহনা পরীক্ষা করতে চান, তাই না? এই সময়েই এই উক্তিটা করেন হচ্ছে, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটি কে করেন? উক্তিটি করেন হচ্ছে কল্যাণীর যে পিতা শম্ভুনাথ সেন। কে? শম্ভুনাথ সেন। তাহলে প্রশ্ন উত্তরটা কি হলো? এই উক্তিটা করেন হলো শম্ভুনাথ সেন। কে উক্তি করেন? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। তাহলে এবার খেয়াল করেন পরের প্রশ্নটা দেখি যে বিনুদার ভাষাটা অত্যন্ত কি, একটু খেয়াল করেন তো বিনুদার ভাষাটা কি হবে? বিনুদা অর্থাৎ এই যে বিনুদার বিষয়টা আমরা কোথায় পাই? অপরিচিতা গল্পে। এবং কন্যা দেখতে অর্থাৎ মেয়েকে দেখতে যাকে পাঠানো হয় তার নাম হচ্ছে বিনুদা। তাহলে অপশনে আছে আমাদের বিনুদার ভাষাটা অত্যন্ত কি, শূন্য স্থানে কি হবে? অপশনে প্রাণবন্ত, জটিল, সি আটো, নাকি ডি আটো সাটো? আটো সাটো। একটু উত্তর করেন তো এটা কি হবে? চমৎকার, কি উত্তর করতেছে না? খুবই ভালো লাগতেছে। এটা উত্তর করেন একটু। বোঝা যাচ্ছে বিনোদার ভাষাটা অত্যন্ত কি হবে? আটো, অর্থাৎ সি নাম্বারটা হবে উত্তর। বিনোদার ভাষাটা হলো অত্যন্ত আটো হবে। ওকে, খেয়াল করো, মানে বিনোদাকে যে পাঠানো হয়, আমরা যেখানে বলি একটা লাইন আছে এরকম, বিনোদা বলেন যে আমরা যেখানে বলি চমৎকার, সেখানে বিনোদা কি বলেন? চলনসই। সেক্ষেত্রে বিনোদার ভাষাটা এই জন্য কি বলা হয়? অত্যন্ত আটো বলা হয়। এই আটো বানানটা একটু ভালো করে দেখে রাখবেন। তারপরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা কি আছে দেখেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? কোন পুরুষের, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? আমরা জানি পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, 3 ধরনের পুরুষ পাওয়া যায়। আপনি শুধু বলবেন যে এখানে কোন ধরনের পুরুষের জবানিতে এটা লেখা। অপশন সচরাচর আছে, অপশন শুরুতেই আছে কি বলেন তো? অপশন শুরুতেই আছে আপনার উত্তম পুরুষ, বি মধ্যম পুরুষ, সি নাম পুরুষ, ডি হচ্ছে দ্বিতীয় পুরুষ। তাহলে উত্তম পুরুষের বিষয়টা কি? যখন লেখক, যখন প্রাবন্ধিক, যখন কোনো গল্পকার নিজেই বলবেন, কথক যখন নিজেই বলে, নিজের চরিত্রের বর্ণনা দিয়ে শুরু করে, তাকে উত্তম পুরুষের জবানিতে বলে। আপনি যদি অপরিচিতা গল্পটি পড়েন, আপনি দেখতে পাবেন অনুপম বলা শুরু করছে, আজ আমার বয়স 27 মাত্র, চাকরি নাই, উমেদারি নাই, পরীক্ষা নাই, কিছু নাই, থাকার মধ্যে ভেতরে আছে কি মা, বাইরে আছে মামা। তার মানে কথক বা লেখক নিজেই কিন্তু এভাবে বলা শুরু করেছেন। সুতরাং এটা হবে আপনার উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষের জবানিতে লেখা। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, দেখি পরের প্রশ্নে আমরা চলে যাই যে মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? ওকে, তাহলে খেয়াল করো, মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? অপশনের সরীসৃপ, হলুদ পোড়া, পরিস্থিতি, সমুদ্রের স্বাদ। খেয়াল করেন মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? 4টা অপশন দেওয়া আছে, এই 4টাই গুরুত্বপূর্ণ। দেখেন মাসি পিসি গল্পটি কোন? অপশনের সরীসৃপ, বি হলুদ পোড়া, সি পরিস্থিতি, ডি হচ্ছে সমুদ্রের স্বাদ। এখানে দেখতেই পাচ্ছি যে মাসি পিসি গল্পটি আসলে এই যে পরিস্থিতি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মাসি পিসি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। কিছু তথ্য বলে দেই, মানিক বন্দ্যোপাধ্যায়, যার
আসল নাম কি বলুন তো? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। তাহলে কয়েকটা জিনিস আমরা দেখে ফেললাম যে মাসি পিসি গল্পটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়, যার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং এটি নেওয়া হয়েছে পরিস্থিতি থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে বলুন তো? পরিস্থিতি থেকে। ওকে ফাইন, পরের প্রশ্ন আমরা চলে যাই একটু। দেখেন, বিলাসীর আত্মহত্যা পরিহাসের বিষয়। বিলাসী যে আত্মহত্যা করে এটা সমাজের কাছে পরিহাসের বিষয়, অর্থাৎ উপহাসের বিষয় হয়। কেন? এর জন্য কিছু কারণ আছে। এর মধ্যে কোনটা যুক্তিযুক্ত এটা খুঁজে বের করবেন। বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য আত্মহত্যা করেছে বলে, বিলাসী সাপুরের মেয়ে ছিল বলে, মৃত্যুঞ্জয় অন্য পাপ করেছিল বলে, সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে। একটু উত্তর করার চেষ্টা করুন। জি, একটু উত্তর করার চেষ্টা করুন, দেখি এটা কি হয়। আসলে বিলাসী, এই যে বিলাসীর যে আত্মহত্যা এটা পরিহাসের বিষয় হয় কেন? বিষয়টা হয় এই কারণে যে দেখেন, খেয়াল করেন যে বিলাসী আসলে সেই সময়টা ধর্মীয় যে সংস্কৃতি ছিল গোড়া ছিল, তারা মনে করেছে তারা অন্নপাপ করেছিল। এসবের বাইরেও একটা বিষয় থাকে যে এই সমাজ তখন ভালোবাসার মূল্য দিতে জানতো না। তাই এই যে বিলাসীর আত্মহত্যা বা এটাকে বলবো আত্মত্যাগ, এইটা হয়েছিল সমাজ ভালোবাসার মূল্য দিতে জানতো না বলে। তাহলে এই প্রশ্নটা যদি কখনো আপনার পরীক্ষায় আসে, আপনি সুন্দর করে উত্তর দিবেন যে সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে। আমিনা বিনতে এশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, আমরা পরের প্রশ্ন। নেরার প্রথম দৃষ্টিতে বিলাসী রূপটা কেমন ছিল? একটু উত্তর করার চেষ্টা করুন তো। একটু উত্তর করার চেষ্টা করেন যে নেরার প্রথম দৃষ্টিতে বিলাসী রূপটা কেমন ছিল? অপশন এ আছে তাজা ফুলের মতো, অপশন বি হলো শুকনো পাপড়ির মতো, অপশন সি রঙিন গোলাপের মতো, অপশন ডি বাসি ফুলের মতো। একটু উত্তর করার চেষ্টা করেন যে এই যে নেরা আছে, নেরা যখন প্রথমবার বিলাসীকে দেখে তখন বিলাসীর রূপ কেমন ছিল এটা একটু বর্ণনা করা হচ্ছে। অপশন এ আছে তাজা ফুলের মতো, অপশন বি শুকনো পাপড়ির মতো, অপশন সি রঙিন গোলাপের মতো, অপশন ডি বাসি ফুলের মতো। একটু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এই যে নেরা প্রথম দেখায় বিলাসী রূপটাকে কেমন ভাবে আবিষ্কার করে? তাজা ফুলের মতো, শুকনো পাপড়ির মতো, নাকি রঙিন গোলাপের মতো, না ডি বাসি ফুলের মতো? আসলে একদম বইয়ের গল্পে, বিলাসী গল্পে একদম সরাসরি উল্লেখ আছে যে ফুলদানিতে রাখা বাসি ফুলের মতো, ফুলদানিতে রাখা বাসি ফুলের মতো। তাহলে উত্তরটা কি হচ্ছে? ফুলদানিতে রাখা বাসি ফুলের মতো হবে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্নে চলে যায়। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? এটা পড়লে যারা একবার বিলাসী পড়েছে তারা সবাই এই প্রশ্ন উত্তর দিতে জানবে, অর্থাৎ দিতে পারবে যে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? কে নিজের বলে দাবি করত? মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশকে নিজের বলে দাবি করতে। একটু উত্তর করার চেষ্টা করুন। দেখি কারা উত্তর করছে, কেউ উত্তর করার চেষ্টা করুন দেখি। নীলা রহমান লিখেছেন এ, ওকে, ক্যামেলিয়া লিখেছেন এ, নুসাইবা তাজরিন লিখেছেন এ। ওকে ফাইন, তাহলে আমরা দেখি আসলে হ্যাঁ আপনাদের প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে, প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে যে এই যে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত, এটা খুব নর্মালি বোঝা যাচ্ছে। খুরা, যে জ্ঞাতি খুরাটা ছিল এই খুরাটাই দাবি করত যে এই বাগানের অর্ধেক অংশ আমার। এবং শুধু এই বাগানের উপর যে প্রভাব বা বাগানের উপর তার একটা লোভ, এই লোভ লালসা থেকেই সে মৃত্যুঞ্জয়কে বাড়ি ছাড়া করতেও কুণ্ঠবোধ করে না।
এলাকার লোকজনের মাধ্যমে, এটা আমরা গল্পটা পড়লেই দেখতে পাই। তাহলে উত্তরটা কি হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ খুড়া নিজের বলে দাবি করে, নিজের বলে দাবি করে, নিজের বলে দাবি করে। ওকে ফাইন, ওকে ফাইন। আমরা পরের প্রশ্নে চলে যাই, একটু খেয়াল করেন আমাদের পরের প্রশ্নটা কি আছে একটু আমরা দেখি। ওকে, পরের প্রশ্ন হলো আমাদের যে রেইনকোট গল্পে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? অর্থাৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। এটা বলা হয় যে রেইনকোট গল্প যখন পড়বেন আপনি, এই লাইনটা আপনার চোখে ভেসে আসবেই আসবে, আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাই আমিও এটা এমসিকিউ দিয়ে দিয়েছি যে রেইনকোট গল্পে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? অপশন এ ওয়েল্ডিং ওয়ার্কশপ ক্যাম্পে, বি পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলার কথায়, নাকি হচ্ছে কি পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলার কথা, যাই হোক। ওকে, সি প্রিন্সিপালের কামরায়, ডি স্টাফ রুমে ফিসফিস করে কারো কথায়, ফিসফিস করা কারো কথায়। ওকে ফাইন, তাহলে বোঝা যাচ্ছে এই যে রেইনকোট গল্পে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন প্রসঙ্গটি কোথায় উত্থাপিত হয়েছিল? এটা হচ্ছে এই যে স্টাফ রুমে। কোথায়? স্টাফ রুমে ফিসফিস করে কারো কথায়। এটা একদম বই হুবহু লেখা আছে। কোথায় হবে তাহলে? স্টাফ রুমে ফিসফিস করে কারো কথায় এটা উত্থাপিত হয়েছিল, উত্থাপিত হয়েছিল। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, আমার পথ প্রবন্ধে নজরুল বলেছেন সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমার পথ প্রবন্ধে নজরুল বলেছেন সত্যকে পাওয়া যায়, এবং সেটা কিসের মাধ্যমে পাওয়া যায় তিনি সেটা বলে দিয়েছেন, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। আপনি একটু উত্তর করবেন যে আমার পথ প্রবন্ধে সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে। অপশন 4টা দেওয়া আছে, খুবই সুন্দর সুন্দর অপশন। অপশন এ সুন্দরের মধ্য দিয়ে, অপশন বি মিথ্যার মধ্য দিয়ে, অপশন সি ভুলের মধ্য দিয়ে, অপশন ডি আনন্দের মধ্য দিয়ে। একটু সবাই উত্তর দেন তো, পারেন কিনা দেখি। নরমালি এটা অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু এটার সঠিক একটা উত্তর হচ্ছে যে ভুলের মধ্য দিয়ে। এখন প্রশ্ন আপনি করতেই পারেন যে ভাইয়া ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? হ্যাঁ, ভুলের মাধ্যমে পাওয়া যায়, ভুলকে স্বীকার করার মাধ্যমে, স্বীকার করে শিক্ষা নেওয়ার মাধ্যমে সত্যকে পাওয়া যায়। আপনি ভুল স্বীকার করলেন মানে আপনি সত্যকে মেনে নিলেন, তাই সঠিক উত্তরটা হবে আপনার ভুলের মধ্য দিয়ে। তার মানে আমার পথ প্রবন্ধে নজরুল বলেছেন সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে? ভুলের মাধ্যমে, ভুল স্বীকার করার মাধ্যমে। ওকে ফাইন, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। খেয়াল করেন, রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? আয় হায়, জার্মানি, নুরুল হুদা, দেশের নাম না, যে অপশনে ভুল চলে আসছে একটু। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? একটু উত্তর দেন তো ভাইয়া। এটা একটু আগেই বলছিলাম যেটা হচ্ছে রাশিয়া হবে। কি হবে বলুন তো? রাশিয়া, রাশিয়া। ওকে ফাইন। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? অপশনে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মাসি পিসি। দেখি একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি একটু উত্তর করার চেষ্টা করেন তো, দেখি একটু উত্তর করার চেষ্টা করেন তো, দেখি ওটা কি হবে, একটু উত্তর করার চেষ্টা করেন। যে বলো ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত হবে? একটু উত্তর করার চেষ্টা করেন, দেখি এটা কজন পারেন দেখি। একটু বলেন তো, রেইনকোট গল্পে বর্ণিত ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? এটার একদম সরাসরি উল্লেখ আছে আপনার যে এটা বিলাসী গল্পে। কোন গল্পে হবে বলেন তো? বিলাসী গল্পে। কোন গল্পে? বিলাসী গল্পে। পরের প্রশ্নের উত্তর দেন। নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কিভাবে? নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কিভাবে? এটাও আপনার নেওয়া হয়েছে আমার পথ থেকে, ঠিক আছে? আমার পথ থেকে এটাও নেওয়া হয়েছে, এটাও নেওয়া হচ্ছে আমার পথ থেকে। তাহলে আপনি একটু বলবেন যে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কিভাবে? অপশন এ নিজেকে চিনলে, অপশন বি নিজের সত্যকে কর্ণধার মনে করলে, সত্যের শিখায় জ্বলে উঠলে, আর ক আর খ কোনটা হবে একটু বলেন তো, কোনটা হবে একটু বলেন তো? দুইটা জিনিস এখানে বলছে, নিজেকে চিনলে, নিজের সত্যকে কর্ণধার মনে করলে, সত্যের শিখায় জ্বলে উঠলে, না ক ও খ, না আবার ই নাম্বার দিলাম ক খ ও গ। একটু উত্তর করার চেষ্টা করুন তো। নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কিভাবে? নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কিভাবে? নীলা রহমান লিখেছেন ডি, তাসনিম জাহান উক্তি লিখেছেন ডি,
তামান্না আফরিন লিখেছেন বি, ক্যামেলিয়া লিখেছেন বি, জান্নাতুল লিখেছেন সি, সোহেল রানা লিখেছেন বি। ওকে, দেখি আমরা আরো কয়েকটা কমেন্ট নিচ্ছি, আমরা দেখি একটু কারা কারা ক্লাসে আছেন তাদের নামগুলো একবার করে পড়তে চাই। শান্ত দত্ত লিখেছেন ডি, শান্ত দত্ত লিখেছেন ডি। আচ্ছা দেখি উত্তরটা কি হয়। আচ্ছা এখানে ওকে ফাইন, আমি দেখেন নিজের শক্তির উপর যদি আপনার অটুট বিশ্বাস আসবে কিভাবে, দুইটা জিনিস করলে আপনি যদি নিজেকেই চিনতে পারেন, আপনি নিজেকে, কারণ আপনার নিজেকে চেনে কে ভালো, অন্য কেউ না, আপনি নিজে, অবশ্যই আপনি নিজে, তার মানে আপনি নিজে আপনার সবকিছু বলতে পারবেন। তাই আপনার উপর বিশ্বাস আসবে আপনাকে চিনলে এবং আপনার নিজেকে সত্যের কর্ণধার মনে করলে। তার মানে এ আর বি, অর্থাৎ ডি নাম্বার অপশনে এ আর বি আছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আপনার কি বলেন তো, এই যে ডি, ক ও খ হবে উত্তর। তারপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে রেইনকোট প্রবন্ধে, আমাদের রেইনকোট যে প্রবন্ধটা আছে বা গল্পটা আছে, এখানের যে এই রেইনকোট প্রবন্ধে জেনারেল মনসুন বলতে কি নির্দেশ করে, গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল না শীতকাল? একটু বলুন তো, যে আমি বলছি যে রেইনকোট প্রবন্ধে, কিন্তু এটা ভালো করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, এটা কোনটা উত্তর হবে? নিজের রেইনকোট প্রবন্ধে জেনারেল মনসুন বলতে কি নির্দেশ করে, গ্রীষ্মকাল, শরৎকাল, বর্ষাকাল, শীতকাল। এইটা একটু উত্তরটা নিব সবার আমরা। নীলা রহমান লিখেছেন বিল, নীলা রহমান লিখেছেন, দেখি আমরা কোনটা হয়। শরৎকাল উত্তর দিচ্ছে না, আমরা দেখি একটু কোনটা উত্তর হয়। সবাই একটু কমেন্ট করে দাও। আর যারা ক্লাসটা করছো আমি তোমাদেরকে বলবো ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। ছাড়িয়ে তোমাদের জন্য এত লম্বা একটা প্রোগ্রাম নিয়ে আসছে এবং ফ্রিতে, এবং তোমাদের জন্য অসংখ্য পুরস্কার রাখছে আমাদের ইউসিসি। তো তোমরা ইউসিসির জন্য একটু ক্লাসে শেয়ার করে দিতেই পারো। একটু কমেন্ট করেন যে এটার উত্তরটা কি হবে। ওকে, সাদ লিখেছেন বর্ষাকাল, ক্যামেলি লিখেছেন সি। ওকে, সবার কমেন্টই পড়বো। ওকে দেখি, দেখেন রেইনকোট প্রবন্ধে জেনারেল মনসুন বলতে কি নির্দেশ করে, এটা আসলে বর্ষাকালের কথা। একটা লাইন আছে, বর্ষাকালেই তো জুত, বর্ষাকালেই তো জুত। এই লাইনটা কিন্তু আমাদের একদম সরাসরি রেইনকোটে আছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে বারবার করে মহিমান্বিত করা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে, বারবার করে যে সময়ের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে সেটা বর্ষাকাল। তার মানে এই যে জেনারেল মনসুন এটা কানেক্টেড আমার কার সাথে বলেন তো? বর্ষাকালের সাথে। কার সাথে কানেক্টেড? বর্ষাকালের সাথে। আশা করি সবাই, দেখি এই উত্তরটা কার কার হয়েছে একটু কমেন্ট করে জানান তো, দেখি কার কার হলো এই উত্তরটা। এই উত্তরটা কার কার হয়েছে একটু বলেন। সাদের হয়েছে, তাসনিম জাহানের হয়েছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন প্রশ্ন হচ্ছে আমার পথ প্রবন্ধ। আচ্ছা, এটা আমার পথ থেকে অনেক নিয়ে ফেলছি, এইটা একটু নিব প্রশ্নটা, যে অপরিচিতা গল্পে অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণা মানে কি? দেবী অন্নপূর্ণা বলতে বলা হয় কাকে? দেবী দুর্গাকে, তাই না? দেবী দুর্গাকে। ওকে, তাহলে অপরিচিতা গল্পে দেবী দুর্গার কোলে, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বাক্যাংশ ব্যবহৃত হয়েছে কি হিসেবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কি হিসেবে ব্যবহৃত হয়েছে একটু ভালো করে খেয়াল করেন। অপরিচিতা গল্পে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বাক্যাংশ ব্যবহৃত হয়েছে, যে এটা কি হিসেবে? অপশন এ নিন্দার্থে, অপশন সি বি ব্যঙ্গার্থে, অপশন সি প্রশংসার্থে, আনন্দার্থে। ঠিক আছে, বা আনন্দ, হ্যাঁ একটু উত্তর করেন তো। দেখেন অপরিচিতা গল্পে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। মানে কি এটা যেখানে কোলের বিষয় আছে, অপরিচিতা গল্পে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বাক্যাংশ ব্যবহৃত হয়েছে। এটা ব্যঙ্গ করার্থে, মানে উপহাস করা হচ্ছে, পরিহাস করা হচ্ছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। এটা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি কাকে? অনুপমকে বলছে এরকম, যে ওর কোনো কাজ নাই, শুধু কি বসে থাকে, শুয়ে থাকে, এই কাজ, কোনো মতামত দেওয়ার কিছু নাই তার কাছে। ওকে, হ্যাঁ আমরা দেখি সাদ
তোমার কমেন্টটা তোমার হয়েছে সঠিক উত্তর ভাইয়া, ধন্যবাদ তোমাকে সাদ। ওকে, পরের প্রশ্ন চলে যাই আমরা। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত? কোন শব্দটি ব্যবহার করত? একটু উত্তর দাও, কোন শব্দটি ব্যবহার করত? পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য যখন আপনারা উত্তর করবেন এরকম উত্তর 18 কোনটা 19 কোনটা এরকম করে উত্তর করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যে প্রশ্নটা একটু খেয়াল করেন যে পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত? অপশন এ মিসক্রিয়ান্ট, অপশন বি মুক্তি, অপশন সি গেরিলা, অপশন ডি বেঙ্গল ফোর্স। দেখি একটু উত্তর করেন। তাসনিম জাহান উক্তি লিখেছেন এ। আমরা দেখছি সবার কমেন্টগুলো দেখি, আমরা একটু কমেন্টগুলো দেখছি। ওকে, নুসাইবা তাজরিন লিখেছো এ। আচ্ছা, আমরা দেখছি। ওকে, তাহলে খেয়াল করেন পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করে? এটা বুঝতেই পারছি আমরা, মিসক্রিয়েন্ট অর্থাৎ কি দুষ্কৃতিকারী, এই শব্দটা তারা কিন্তু ব্যবহার করে থাকে। ওকে ফাইন। মাহিম মনিম লিখেছো বি, জান্নাতুল মাওয়াজ সাইদ লিখেছো এ, সাকিবুল হাসান লিখেছো এ। ওকে ফাইন, আর পরের প্রশ্ন চলে যায়। দেখো প্রশ্ন চলে, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে, মানে বলা হয়েছে? আমরা একটু খেয়াল করেন এটা কার, এটা উত্তর করেন তো একটু, যে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত? অপশন এ আব্দুস সাত্তার মৃধা, বি নুরুল হুদা, সি লেখক, ডি আফাজ আহমেদ। বলেন তো উত্তরটা কি হবে? দেখি কে পারে। সাকিবুল হাসান এ, মুক্তি লিখেছেন বি। আচ্ছা দেখি আমরা। ক্যামেলিয়া লিখছেন ওকে খেয়াল করেন, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা হচ্ছে আপনার নুরুল হুদা। কার ঘটনা আমরা দেখতে জানি যে এরা নুরুল হুদা জবানিতেই সব থেকে বেশি ঘটনা বিবৃত হয়েছে। পরের প্রশ্ন, নিজেকে তার সাচরা নোংরা ও নর্দমার মতো লাগে, কে বলেছে কথাটা? নিজেকে তার সাচরা নোংরা নর্দমার মতো লাগে, কে বলছে? কল্যাণী, আল্লাদে, জমিলা, আমিনা। ই নাম্বার দিলাম পরিমণি। ওকে ফাইন, একটু লাগাই দিলাম আর কি, পরিমণি দিয়ে দিলাম। নিজেকে তার সাচরা, আপনি পরিমণি চিনেন? নিজেকে তার সাচরা নোংরা ও নর্দমার মতো লাগে, কে বলেছে? অপশন এ কল্যাণী, অপশন বি আল্লাদি, অপশন সি জমিলা, অপশন ডি আমিনা। একটু উত্তর করার চেষ্টা করেন তো। এমআর মাহি লিখেছেন 19-এর বি। আমরা 19 না, আমরা 20 নম্বরে চলে আসছি। একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন তো কোনটা হবে। ক্যামেলা লিখেছেন 20-এর বি। আমরা দেখছি 20-এর বি বলছেন আপনি। মাহি লিখেছেন 20-এর বি। ওকে দেখি। শেখ শাহরিয়ার আলিফ লিখেছেন বি। নীলা রহমান লিখেছেন বি। ওকে ফাইন। ওকে, আমার প্রশ্ন চলে যায়। এটা তো আসলে হচ্ছে কার হয় বলুন তো? এটা বোঝাই যাচ্ছে যে এটা উত্তরটা কি হবে। আল্লাদির কথাই বলা হয়েছে। আল্লাদি গল্পের উল্লেখ আমরা মাসি পিসি গল্পে পাই, ঠিক আছে? আল্লাহ যোগুর যে ওয়াইফ তার নাম হচ্ছে আল্লাদি। মাসি পিসির একমাত্র যে অবলম্বন, যাকে ঘিরেই তাদের সংগ্রাম, তাদের সবকিছু, তার নাম আল্লাদি। আল্লাদির তার নিজেকে নোংরা, সাচরা ও নর্দমার মতো লাগে, এটা একদম গল্পেই বিধৃত আছে। ওকে ফাইন, আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা ছিল মাসি পিসি গল্পের ডর আসনি, ডর কিসের? কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? স্বামীর ঘর করা, পুকুর পাড়ে যাওয়া, না কাছারি বাড়ি, না চৌকিদার বাড়ি? বলেন তো এটা কোনটা হবে? এটা উত্তর দেওয়ার চেষ্টা করেন যে মাসি পিসি গল্পে ডর আসনি, ডর কিসের, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? অপশন এ স্বামীর ঘর করা, অপশন বি পুকুর পাড়ে যাওয়া, অপশন সি কাছারি বাড়ি, অপশন ডি চৌকিদার বাড়ি। একটু উত্তর করেন তো ভাইয়া কি হবে? এই যে 21 নাম্বার উত্তরটা কি হবে? সবাই একটু উত্তর করেন।
21 নম্বরের কমেন্ট সবার দেখতে চাই, একটু সবাই কমেন্ট করে ফেলুন। মাহি, ক্যামেলিয়া রোজ দুজনই খুব সিরিয়াস, প্রশ্নের সাথে সাথে উত্তর দিচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদের সুন্দর সব। জেসমিন আক্তার লিখেছেন 21-এর এ। ওকে, ওকে, তার মানে এটা সঠিক উত্তরটা হবে আপনার, যে বুঝতে পারতেছেন মাসি ডরাসি ডর কিসের, মানে এখানে বলা হয় যে স্বামীর ঘর করার ক্ষেত্রে বলা হয় যে ঘর করতে পারবে ভবিষ্যতে, এটার কথাই বলা হয়। তারপর পুরো প্রশ্ন খেয়াল করি, বিলাসী গল্পে উল্লেখকৃত পার্সিয়া, পার্সিয়া বলতে কোনটাকে বোঝানো বলো তো? পার্সিয়া বলতে কোনটাকে বোঝানো হয়? পার্সিয়া বলতে কোনটাকে বোঝানো হয়? ওকে, পার্সিয়া বলতে কোনটাকে বোঝানো হয় বলুন তো? পার্সিয়া, বিলাসী গল্পে উল্লেখকৃত যে পার্সিয়া বর্তমানে কোনটা? অপশনে ইন্দোনেশিয়া, অপশন বি ইসরায়েল, অপশন ইসরায়েল। এই নামটাই কাটবো, এই নাম থাকবেই না, ইসরায়েল অপশন দিয়েছিলাম, অপশন বাদ এটা। ওকে, বিলাসী গল্পে উল্লেখকৃত পার্সিয়া বর্তমানে অপশনে ইন্দোনেশিয়া, সি ইরান, ডি ফিলিস্তিন। আর বি নাম্বার এখানে দিলাম, বি নাম্বার দিলাম হচ্ছে ধরুন ভারত দিলাম, কি দিলাম? ভারত দিলাম। তো ইন্দোনেশিয়া, ভারত, ইরান, ফিলিস্তিন, বলেন তো কোনটা হবে? বলেন তো কোনটা হবে? একটু উত্তর দেন, একটু বলেন তো ভাইয়া কোনটা হবে, একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। যে বিলাসী গল্পে উল্লেখকৃত পার্সিয়া বর্তমানে কোনটা? ইন্দোনেশিয়া, ভারত, ইরান, ফিলিস্তিন। ইন্দোনেশিয়া, ভারত, ইরান নাকি ফিলিস্তিন? একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন তো, উত্তর দেওয়ার চেষ্টা করুন। 22 নম্বরে কোনটা হবে? 22 নম্বর জেসমিন লিখেছেন সি, সাকিবুল লিখেছেন সি, নীলা রহমান, ক্যামেলিয়া রোজ, ইসরা জান সবাই লিখেছেন সি। তার মানে সবাই যদি সি লিখতেছেন, আমি কি এর বাইরে যেতে পারবো? আমারও বাইরে যাওয়ার সাধ্য নয়। এটা হবে আপনার ইরান। পার্সিয়া, পার্সিয়া মানে হচ্ছে পারস্য, পার্সিয়া মানে কি বলুন তো? পারস্য। আর পারস্য বলতে আপনার ইরানকেই বোঝানো হয়, ইরানকেই বোঝানো হয়, ইরানকেই বোঝানো হয়। তাহলে এবার একটু খেয়াল করেন, যেটা বলছিলাম, বিলাসী গল্পে উল্লেখিত পার্সিয়া বা পারস্য বর্তমানে কোনটা হবে? ইরান। বর্তমানে কোনটা হবে? ইরান। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আপনার ইরান। যারা ইরান উত্তর করেছেন একদম সত্য কথা বলেন তো, কারা কারা উত্তর ইরান করেছিলেন দেখি, কারা কারা কাদের কাদের হয়েছে একটু দেখি। অন্তরা প্রান্ত সি, হ্যাঁ আপনারটা হয়েছে, অন্তরা প্রান্ত আপনারটা হয়েছে, কার কার হয়েছে একটু দেখতে চাই। কার কার হয়েছে একটু দেখতে চাই, যে কার কার সবগুলা হলো একটু দেখতে চাই, দেখি। সাব্বিরের হয়েছে, সাব্বির হয়েছে। তোমরা চাইলে যারা যারা ক্লাসটা করতেছো, মনে করো যে ক্লাসটা করে তোমার হেল্প হচ্ছে, তুমি চাইলে একটু শেয়ার করে দিতে পারো। ওকে ফাইন। জান্নাতুল লিখেছো আমার হয়েছে, ওকে ফাইন। তামান্না আফরিন লিখেছে আমার, মাহি লিখেছে আমার। ওকে, যাদের হয়েছে স্যার এই যে আমার, ওকে ক্যামেলিয়া তোমার হয়েছে, থ্যাংক ইউ। ওকে ভাই, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, পরের প্রশ্ন আমরা একটু দেখি। মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ? মানব কল্যাণের, আমরা যদি মানব কল্যাণ পড়ে থাকি, আমরা এটা সহজে, খুব সহজে এটা উত্তর দিতে পারবো আমরা, যে মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ হবে? মানব কল্যাণের চিত্রটা বর্তমানে কিরূপ হবে? অপশন এ কুৎসিত, অপশন বি ব্যর্থ, অপশন সি বিভক্ত, অপশন ডি লক্ষ্যহীন। একটু উত্তর করুন তো কোনটা হবে? মানব কল্যাণের চিত্রটা বর্তমানে কেমন? মানব কল্যাণের চিত্রটা বর্তমানে কেমন, এইটা একটু উত্তর করার চেষ্টা করেন। মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ? কুৎসিত, ব্যর্থ, বিভক্ত নাকি হলো লক্ষ্যহীন? একটু উত্তর করার চেষ্টা করেন দেখি। এইভাবে লিখবেন, মানে 23 নাম্বার দিয়ে তারপর উত্তর দিবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ইউসিসি অনেকগুলো পুরস্কার দিবে, এবং আরেকটা জিনিস হবে, আপনাদের রেগুলার একদম আপনাদের অ্যাডমিশন পর্যন্ত এরকম ভাবে টানা ক্লাস চলতে থাকবে। তো কানেক্টেড থাকেন ইউসিসির সাথে। এইভাবে অনেক ধরনের অ্যাডমিশনের ক্লাসও পাবেন, এইচএসসির ক্লাস দিয়ে তো আপনার শুরু হলোই, এটা কন্টিনিউ চলতেই থাকবে, কানেক্টেড থাকেন সবাই। ওকে ফাইন। অন্তত আমি একটা আশা করতে পারি যে ইউসিসি আপনাদের জন্য এত কিছু করতেছে, একটা লাভ ব্রেক তো আপনারা দিতেই পারেন ইউসিসিকে। সবাই লাভ ব্রেক দিয়ে দেন একটু দেখি। নাইম আহমেদ লিখেছেন ঘ, ওকে ফাইন। না, মানব কল্যাণের যে চিত্রটা আছে, এটা অনেকেই উত্তর দিচ্ছে না, অনেকে পারতেছেন এখানে। 23 নাম্বার ডি এ, এক একজন এক এক রকমের উত্তর দিচ্ছে।
ওকে ফাইন, যে মানব কল্যাণ চিত্র বর্তমানে কেমন? ভাই মানব কল্যাণের চিত্রটা আছে, এটা বর্তমানে হলো কুৎসিত। বর্তমানে কেমন হবে? কুৎসিত। মানব কল্যাণের চিত্রটা বর্তমানে কিরূপ? বর্তমানে এটা হচ্ছে কুৎসিত। বর্তমানে কেমন? বর্তমানে হলো কুৎসিত। বর্তমানে এটা হলো আপনার কুৎসিত হবে। তার মানে কার কার হলো, এটা কয়েকজনের ভুল হয়েছে হয়তো বা। ওকে, এর পরের প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরেরটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এরকম প্রশ্ন একটু ভিভিআই দিয়ে রাখলাম প্রশ্নে আমি, যে কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? অপশন এ শুক্ল পক্ষের একাদশীর দিন, দ্বাদশীর দিন, দ্বাদশীর রাত্রে, অমাবস্যার রাত্রে। উত্তর করেন তো, কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে? এইভাবে লিখবেন, 24 নাম্বার দিয়ে লিখবেন। লেখেন তো 24 নাম্বার, সঠিক উত্তর কোনটা হবে একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। যে কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করে? শুক্ল পক্ষের একাদশীর দিন, দ্বাদশীর দিন, দ্বাদশীর রাত্রে, অমাবস্যার দিনে, অমাবস্যার অন্ধকারে। ওকে, একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। 24 নীলা রহমান, 24-এর এ মারুফ হাসান, 24-এর ডি মাহি, 24-এর সি। তারপরে দেখি আর কে 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 উত্তর দেয়, আমরা দেখি উত্তরগুলো। এমদাদুল হক 24-এর এ, ইসরাত জাহান 24-এর সি, তামান্না আফরিন এ। আচ্ছা যাই হোক, জেসমিন আক্তার সি। অনেকেই অনেক ধরনের উত্তর দিচ্ছেন, তবে একটা জিনিস এখানে, সাকিবুল 24-এর এ, ক্যামেলিয়া 24-এর সি। সঠিক উত্তর হচ্ছে কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে। আসল কথা হলো মাসি পিসির সন্ধান কানাই চৌকিদার তখন করতে আসে, সেটা হলো দ্বাদশীর রাত্রে। দ্বাদশীর রাত্রে আসে। এই প্রশ্ন আসতে পারে মাসি পিসি থেকে, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা থেকে প্রশ্ন আসলে মনে রাখবেন, এই যে কানাই চৌকিদারটা আছে, এই কানাই চৌকিদার দ্বাদশীর রাত্রে, কোন রাত্রে? দ্বাদশীর রাত্রে আপনার এই মাসি পিসির সন্ধান করতে আসে। তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের কোনটা বলেন তো? দ্বাদশীর রাত্রে। একটু সত্য কমেন্টটা জানিয়ে দিন কার কার উত্তর এটা হয়েছিল। কার কার উত্তর? জুনায়েদ হাসান ডি। না ভাইয়া ডি না, এটা হবে আপনার দ্বাদশীর রাত্রে। কার কার উত্তরটা হয়েছিল একটু বলেন তো। এখন সবাই বলবে আমার হয়েছে, প্রমাণ আছে, ভুলভাল বলবো না, প্রমাণ আছে কিন্তু। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। 25 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে? মার্কস, ফ্রয়েড। মার্কস সাত্রে, সাত্রে মানে হচ্ছে জে পল সাত্রে। এই জে পল সাত্রে হলো এমন একজন লেখক যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে। নোবেল পুরস্কার সে মানুষ পায় না, আর সে পাওয়ার পরে এটাকে প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করেছে। তার নাম জাপল সাত্রে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে? মার্কস, ফ্রয়েড। মার্কস সাত্রে, ফ্রয়েড সাত্রে, কিয়ারকেগার্ড। একটু উত্তর করার চেষ্টা করুন তো কোনটা হবে। মনে মনে হয়েছে। ওকে, আমার হয়েছে, যারা ওকে দেখি হয়েছে ভাই। এইটার যারা উত্তর পারবে তাদেরকে 100 টাকা পুরস্কার। এই প্রশ্ন তো যাবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে? মার্কস, ফ্রয়েড। মার্কস সাত্রে, ফ্রয়েড সাত্রে, কিয়ারকেগার্ড। বলেন তো কোনটা হবে। পঁচিশের এ, 25-এর এ দেখি কোনটা হয়। 25-এর এ, মার্কস মানে হচ্ছে আপনার কার্ল মার্কসের কথা বলা হয়েছে। কার্ল মার্কসের বিখ্যাত একটা বই আছে, আপনারা সবাই জানেন, ঠিক আছে, সমাজতন্ত্রের মূল, ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল, ডাস ক্যাপিটাল। ওকে ফাইন। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে? মার্কস, ফ্রয়েড। মার্কস সাত্রে, ফ্রয়েড সাত্রে, সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড আবার হলো মনোসমীক্ষণ নামে একটা বিষয় আছে, এইটার জনক। মনোসমীক্ষণ, মনোসমীক্ষণ, প্যারাসাইকোলজি। ওকে ফাইন। ওকে, তারপরটা দেখেন, তাহলে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোন দুজন দার্শনিকের ভাবনার প্রতিফলন আছে? এটা হবে আপনার মার্কস আর ফ্রয়েড। মার্কস আর ফ্রয়েড। যারা মার্কস ও ফ্রয়েড করছেন, আমি সবার আগে বললি আমার উস্তাদ টাকা দেন। ওকে, টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, জুনায়েদ হাসান লিখছেন 25-এর এ। ওকে ফাইন। কার কার হলো দেখি। নাইম আহমেদ 25-এর এ, কখনো পড়ি নাই। এইরকম কিছু তথ্য জেনে থাকা লাগবে তো। আপনি মানিক বন্দ্য মাসে বেশি পড়তেছেন, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের সবাই কিছু তথ্য তো জানা লাগবেই। ওকে ফাইন। তারপরে তাহলে এটা হচ্ছে মার্কস আর ফ্রয়েড হবে। ওকে,
দেন এই যে দেখেন এই প্রশ্নটা আপনারা অনেকেই পড়েন নাই, তার মানে আপনি যদি রেগুলার ক্লাস করেন এরকম 3-4টা প্রশ্ন থাকবে যেগুলো আপনি জানার বাইরে, এগুলো জানলেন শিখে রাখলেন, কখনো কাজে তো লাগবে। হ্যাঁ টাকা চলে যাবে রকেটে, রকেটে। ওকে ফাইন ভাই 100 টাকা দেন। ওকে ফাইন, এটা টাকা রকেটে চলে, তামান্না আফরিন দেন 100 টাকা দিয়ে দিব, সমস্যা নাই। টাকা তোমার 100 পাবা, ভরসা রাখো, পেয়ে যাবা, 100 পেয়ে যাবা, টেনশন নিও না। জেসমিন আক্তার আমার 100 টাকা, হ্যাঁ 100 করে সবার 100 যোগ করা হচ্ছে, সবাই পেয়ে যাবে টাকা, কোনো টেনশন নিও না। ওকে ফাইন, পরের একটা প্রশ্ন আমরা চলে, কিসের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ, কিসের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্য পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ বলা যায় না? বিবেক, মনুষ্যত্ব, অস্তিত্ব, মহানুভবতা। একটু উত্তর করতে, এটা কি হবে? এটা উত্তর করে একটু স্যার টাকা দিয়ে দিব সবার টাকাই দেওয়া হবে, টেনশন। সবার নামের স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি, সবার আইডিতে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে টাকা দিয়ে দেওয়া হবে। রাইমা তামাসুম রিমি লিখিত 26-এর বি, আমরা দেখি এটার উত্তর কি হয়। মারুফ হুসাইন লিখেছো বি, সাব্বির লিখেছো এ, নাজমুল হাসান কিরণ লিখেছো সি, উবাইদুল আরিফ লিখেছো, তামান্না লিখেছো বি। আমরা দেখি সবার উত্তর, ইসরাত জাহান লিখেছো বি। আমদাদুল হক লিখেছো বি কি? ওকে ফাইন, আমরা চলে এসেছি। দেখো কিসের অবমাননা, মানে হচ্ছে মনুষ্যত্বের অবমাননা হবে। সঠিক উত্তর কি হবে? মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ বলা যাবে না। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আপনার মনুষ্যত্ব। অর্থাৎ 26 নাম্বারটা যারা বি উত্তর করেছেন, 26 নাম্বার যারা বি, 26 যারা বি নাম্বার উত্তর করেছেন তাদেরটা সঠিক, মনুষ্যত্বের অবমাননা হবে। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা চলে যাই। নিচের কোনটি কাব্য নয়? খুবই চমৎকার। যেমন এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম আমি বেশ কয়েক বছর আগে, যে কোনটি কবিতা নয়, নিচের কোনটি কবিতা নয়, এরকম অপশনে ছিল হচ্ছে অনেক কিছু ছিল। যেমন আপনার ছিল হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, তারপরে ছিল হচ্ছে রূপসী বাংলা, আবার ছিল শেষের কবিতা, এরকম একটা অপশন ছিল। শেষের কবিতা, শেষের কবিতা শুনতে কবিতার মতো মনে হলেও এটা কবিতা না, এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। ঠিক তেমনিভাবেই এটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি কাব্য নয়, মানে কোনটি কাব্য না, মানে কবিতা না। বেলা ও বেলা, কালবেলা, চক্রবাক, দিবারাত্রি কাব্য, শোকার্ত তরবারি। দেখি এই উত্তরটা কারা পারেন, দেখি এই উত্তরটা কারা পারেন, দেখি একটু। ওকে দেখি অনেক উত্তর দিচ্ছেন। উবাইদুল আরিফ, তামান্না শিওর, তামান্না একদম শিওর সি হবে। ওকে বোঝা যাচ্ছে ভাইয়া। এখানে জিনিস খেয়াল করেন, বেলা হবে কালবেলা কাব্যগ্রন্থ, এটা কখনোই উত্তর হবে না। চক্রবাক নজরুলের, এটাও হবে না। শোকার্ত তরবারি, এটাও হবে না। তার মানে দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নাম কি বলুন তো? দিবারাত্রির কাব্য। আরো অনেকগুলো আছে, শহরবাসের ইতিকথা, ইতিকথার পরের কথা, পুতুল নাচের ইতিকথা, এইরকম নামগুলা সবই মানিক বন্দ্যোপাধ্যায়ের। আরেকটা আছে পদ্মা নদীর মাঝে, এটাও কার? মানিক বন্দ্যোপাধ্যায়। ওই যে আপনারা একটা মিমস দেখেন ফেসবুকে ঘুরলে, কিরে কপিলা কি কুবের মাঝি আমার নিবালকে, এটা কি? ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝের। তার মানে দিবারাত্রি কাব্য, এটা হচ্ছে উপন্যাস। এটা কি হবে একটা বলতো ভাইয়া? এটা হবে একটা উপন্যাস, এটা হবে একটা উপন্যাস, এটা হবে একটা উপন্যাস। ওকে ফাইন। তার মানে এই যে 27 নাম্বারটা, হ্যাঁ এই 27 নাম্বারটা হবে আপনার কি বলুন তো? দিবারাত্রি কাব্য হবে। ওকে, তারপরে প্রশ্ন নম্বর চলে যায়। 28 নাম্বারটা কি আছে একটু আমরা দেখি। দেখো খেয়াল করো, 21 মানে মাথা নত না করা, এটা কি বলেন? 21 মানে মাথা নত না করা কোন ধরনের রচনা? এটা একদম সহজ, যারা উত্তর দেখি কারা উত্তর দিতে পারেন। 21 মানে মাথা নত না করা, আবুল ফজল। যাই হোক, উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা, কোনটা বলেন? 21 মানে মাথা নত না করা।
21 মানে মাথা নত না করে কোন ধরনের রচনা? উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা। উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা। সবাই একটু উত্তর দেন কোনটা হবে। দেখি দেখি কার কার। নীলা, তামান্না, জেসমিন, আফরিন, নাইম, রুবিনা, সবার উত্তর দেখতে চাই। পাঁচ মিনিট না, 28 না, 28 না, ওকে 28। তার মানে বলা যাচ্ছে এই 21 মানে মাথা না, তখন সবাই এক টানে বলবে কবিতা, কিন্তু ভাইয়া এটা কবিতা না, এটা একটা প্রবন্ধ। এটা কি বলুন তো? একটা প্রবন্ধ। তাহলে 21 মানে মাথা নত না করা, এটা হচ্ছে এক ধরনের প্রবন্ধ। যারা উত্তর করেছেন 28 বি, তাদেরকে এক আকাশ পরিমাণ ভালোবাসা। ওকে ফাইন, এক আকাশ পরিমাণ ভালোবাসা, তাদেরটা সঠিক। পরের প্রশ্ন চলে যায়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মূল্যবান, সস্তা, হিতকর, মূল্যহীন। একটু উত্তর করেন তো এটা, এটা কোনটা হয় বলুন তো? আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায়, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মূল্যবান, সস্তা, হিত। সবাই একটু উত্তর করেন দেখি। এখন 28 পড়ে আছেন ক্যামেলিয়া, নীলা, আমির, হামজা, সাব্বির। ওকে, জুনায়েদ হাসান 29 সি। দেখে 29টা কি হয় আমাদের। অনেকে সি বলতেছে, দেখি কি হবে, কি বলে, কি হয় সঠিক উত্তর। ক্যামেলিয়া বলছে 29। ওকে, ওকে, সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রচলিত। খেয়াল করেন, আমাদের যে প্রচলিত ধারণা আছে আর চলতি কথায় মানব কল্যাণ কথার কোন অর্থে বলতে? এটা হচ্ছে সস্তা, সস্তা। সঠিক উত্তর হচ্ছে 29 উত্তর বি। 29 উত্তরটা কি হবে? বি। এরপরে প্রশ্ন একটু খেয়াল করেন। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? এইটা খুবই জরুরি। এটা শুধু পড়ার জন্য না, মানব কল্যাণ যে প্রবন্ধটা শুধু পড়ার জন্য না, এটা বিষয় অনুধাবন করার জন্য এটা খুবই জরুরি। তাহলে একটু খেয়াল করেন, মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? প্রশ্নটা শুনবেন, পর উত্তরগুলো দিবেন। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? দান, খয়রাত, উপলব্ধি, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা। একটু উত্তর করার চেষ্টা করুন তো কোনটা হবে। একটু সবাই উত্তর করার চেষ্টা করুন কোনটা হবে। যে মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? অপশন এ দান, খয়রাত, অপশন বি উপলব্ধি, অপশন সি শিক্ষা, অপশন ডি হচ্ছে অর্থনৈতিক অবস্থা। একটু বলেন তো কোনটা হবে। 30 নাম্বারটা কেউ একটু বলেন। নাজমুল কিরণ লিখেছেন 30 খ। সবারটাই পড়বো, আরবিতে লেখা, নাম পড়তে পারতেছি না। রাইমা তাবাসুম রিমি লিখেছেন খ। মারুফ হুসাইন লিখেছেন 30 বি। তামান্না আফরিন বি আর সি দুইটা দিয়ে দিচ্ছে অপশনে, একটা একটা সঠিক হবে। চমৎকার, কনফিডেন্স দারুন। আমির হামজা লিখেছেন বি। নাইম লিখেছেন 30 খ। রাসেল ইসলাম লিখেছেন 30 খ। জুনায়েদ হাসান লিখেছেন 30 খ। আফরিন লিখেছেন 30 খ। আসলে দেখি সঠিক উত্তর কি। আমদাদুল লিখেছেন 30 খ। সবাই যদি খ বলছে মানে মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? উপলব্ধি, উপলব্ধির সাথে সম্পর্কিত। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে আমি ছিলাম দুর্বার স্যার, ইউসিসি লেকচারার। আমরা ইউসিসিতে ক্লাস নেই, ছিলাম আপনার সঙ্গে এই পুরো সময়টা জুড়ে। আশা করি আমি আপনাদের মোটামুটি চেষ্টা করেছি সম্পূর্ণ কিভাবে একটু এই গদ্যগুলা, গল্প, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলাপ আলোচনা কিভাবে করা যায়, ব্যাখ্যা দেওয়া যায়। ইনশাআল্লাহ সামনে আবারও দেখা হবে। সবাই আশা করি আজকের ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন তো? একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটি বুঝতে পেরেছেন তো? সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি বুঝতে পেরেছেন কিনা। এইরকম আপনাদের উপস্থিতি বাড়লে আমাদের ইউসিসি যে প্রোগ্রামটা চালাচ্ছে টার্গেটে প্লাস, এবং এটা এখানে শুধু থামবে না, এরপরে আপনাদের অ্যাডমিশন কেন্দ্রিক সবকিছু শুরু হয়ে যাবে। সবাই বলেন ইনশাল্লাহ। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।